কোভিড কালেও সুযোগ সন্ধানী দেশের কিছু বেসরকারি হাসপাতাল আকাশ ছোঁয়া আইসিইউ শয্যার বিল, দালালের খপ্পরে পড়ে নিঃস্ব অনেকে। 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ফোন দেওয়ার পরে বললো 15-16 হাজার টাকা হবে, আসার পরে তো শুনি 40। করোনার থাবায় মৃত্যুপুরী নয়াদিল্লি, প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু। চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বিভিন্ন দেশ, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ইউরোপ জুড়ে শঙ্কা। পদ্মা সেতুতে সমানতালে চলছে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ, আগামী বছরের মার্চেই চালুর আশা। এবং আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। করোনার কারণে দেশে থাকছে না বিশেষ আয়োজন, অধিকার আদায়ের দাবিতে জার্মানিতে পদযাত্রা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। করোনাকালীন তীব্র সংকটে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার বিল আকাশ ছোঁয়া। মানুষের বিপদের সুযোগে অনেক হাসপাতালে নতুন করে খোলা হচ্ছে নাম সর্বস্ব আইসিইউ ইউনিট। দালাল চক্রের খপ্পরে পড়ে রোগী ভর্তি করানোর পর নিঃস্ব হচ্ছেন অনেকেই। এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। মুমূর্ষু অবস্থায় রাজধানীর কিওর হাসপাতালের আইসিইউ থেকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় 50 আঞ্জুমান আরাকে। এখানে রোগী সুস্থতা বোধ করলে দুটি আইসিইউ এর প্রতিদিনের ব্যয় এবং মানের পার্থক্য নজরে আসে স্বজনদের। আমার ওখানে হলো 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। কনসালটেন্ট অনেক সময় আসে, অনেক সময় আসে না। ওদের স্টাফদের ব্যবহার খুবই খারাপ। ওইখানে সবকিছু চার্জ বেশি ছিল। যে ইনজেকশনটা আমরা বাইরে থেকে 3700 দিয়ে কিনতাম, ওনাদের এখানে 4500। কিওর হাসপাতালের সেবা নিয়ে ভোগান্তির কথা জানালেন বর্তমানে ভর্তি থাকা রোগীদের স্বজনরাও। প্রিয়জনের জীবন বাঁচাতে আরো অনেক আইসিইউ এর অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগীরা। ফোন দেওয়ার পরে উনি বললো যে এখানে আপনার আইসিইউ খরচ, মেডিসিন টেস্ট এগুলো সহ 15-16 হাজার টাকা হবে, আসার পরে তো শুনি 40। আর মেডিসিন টেস্ট এগুলো হচ্ছে সব আমাদের। ইনফেকশন কি বলছে যে ডিটারজেন্ট দিয়ে হয়তো রুমটা ক্লিন করছে আর ডেটল দিয়ে, এটাই হচ্ছে যে ইনফেকশন ক্লিয়ার হিসাবে। বিল বাড়াতে অপ্রয়োজনে রোগীকে আইসিইউতে নেবার ঘটনা অহরহ ঘটছে বলে অভিযোগ বিশেষজ্ঞদেরও। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশের জাতীয় গাইডলাইন মানছেন না অধিকাংশ বেসরকারি হাসপাতাল। 60 থেকে 70 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা ওয়ার্ডে দেই। প্রাইভেট হসপিটালগুলোর পলিসি হলো 15 লিটারের বেশি অক্সিজেন লাগলেই তারা আইসিইউতে নিয়ে যায়। তাহলে আইসিইউতে ঢোকা মানেই আইসিইউ রিলেটেড আপনি খরচে পড়ে যান। যারা আসলে প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে তাদের সবার আইসিইউ প্রয়োজন নাই, তাদেরকে ফ্লোরে বা ওয়ার্ডে চিকিৎসা করা যেত, শুধু একটু পলিসির পার্থক্যর প্রয়োজন। গ্রেডিং এর আওতায় নিয়ে আসা যাচ্ছে না বেসরকারি হাসপাতালগুলোকে, এজন্য মান অনুযায়ী আইসিইউ এর বিলও নির্ধারণ করা যাচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেখানেও ব্যবস্থা নিব। কোনো অবস্থাতেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবার সুযোগ কাউকেই দেয়া হবে না। রোগীদের অভিযোগ, কোভিড হাসপাতালের সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্স চালকরা অনেক সময় বিভিন্ন হাসপাতালের নাম সর্বস্ব আইসিইউতে রোগীদের নিয়ে যাচ্ছেন, যেখানে লাখ লাখ টাকা ব্যয় করেও রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। দালাল চক্র ঠেকাতে সবখানে কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। লকডাউন আংশিক কার্যকর হওয়ার সুফল পাচ্ছে বাংলাদেশ। হাসপাতালে রোগীর চাপ কমেছে, তবে ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি 300 গুণ এবং 3 বার রূপ পরিবর্তন করায় আশঙ্কা রয়ে গেছে বাংলাদেশে। করোনা সংক্রমণের হার 5% নিচে নামার আগে লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে মত বিশেষজ্ঞদের। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 57 জন মারা গেছেন। অক্সিজেন মাস্ক পরে ভর্তির জন্য অপেক্ষার চেনা দৃশ্য নেই কুর্মিটোলা হাসপাতালে। নেই আইসিইউ পেতে মুমূর্ষু রোগীকে নিয়ে ছোটাছুটির মর্মান্তিক ঘটনা। রাজধানীর কোভিড ডেডিকেটেড 3481 শয্যার 2028টি ফাঁকা। ফাঁকা সরকারি হাসপাতালের 58টি আইসিইউ।
আগে যেভাবে পেশেন্ট আসতো, লাইন ধরে বসে থাকতো, ভর্তি হতো, সেটা কিন্তু এখন নাই। আমাদের হাসপাতালে যাদেরকে আইসিইউতে রেফার করা হয়, আমরা তাদেরকে আইসিইউতে এখন নিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভীতি এবং লকডাউনের আংশিক কার্যকারিতার ফল এটি। সরকারের গৃহীত যে লকডাউনের যে ঘোষণা, এটা তো অন্তত আংশিকভাবে কার্যকর হয়েছে। মানুষও কিছুটা ঘাবড়ে, যে কিছুটা আমার মনে হয় স্বাস্থ্যবিধিগুলো আগের চেয়ে কিছুটা বেশি মেনেছে, এবং নিশ্চিতভাবে এটা তারই সুফল। তবে কিট সংকট নিয়ে কেন্দ্রীয় ওষুধাগারের তথ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত নিয়মিত নমুনা পরীক্ষা ব্যাপকভাবে বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কিট দ্রুত আনতে হবে, দরকার হলে চার্টার বিমানে করে আনতে হবে। আর পশ্চিমবাংলার ভ্যারিয়েন্টের ব্যাপারে অনুমান করা হচ্ছে এটা 300%, মানে 3 গুণ বেশি ছোঁয়াচে। সব কিছু মিলিয়ে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে আসবে না, এই ধরনের একটা ধারণা মনের মধ্যে পোষণ করা কোনোভাবেই ঠিক হবে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো সংকট নেই। এটি সংগ্রহ করবার জন্য যত প্রশাসনিক যে উদ্যোগগুলো আছে সেটি সবসময়ই সচল আছে, সংগ্রহ করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে চাহিদাও মেটানো হচ্ছে। কাজেই সংকট যেটির কথা বলা হচ্ছে এটি একেবারেই তথ্য নির্ভর বা সঠিক নয়। বৃহস্পতিবার গত ৩৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন হলেও মৃত্যুহার মোটেও কমেনি। তাই শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অন্তত ৯৫% পর্যন্ত নিশ্চিত না করেই লকডাউন শিথিল না করার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সেতুতে উঠলে মনে হবে আপনি আকাশে উঠছেন। পর্তুগালে এমনই এক ঝুলন্ত সেতু করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। পথচারী পারাপারে বিশ্বের সবচেয়ে বড় সেতু নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মহামারী করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। সবশেষ দেশটিতে একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড 4 লাখের বেশি, মারা গেছেন 3,500-এর বেশি। এ অবস্থায় হাসপাতালগুলোতেও চলছে অক্সিজেনের তীব্র সংকট। এর দায় রাজ্য সরকারের ওপর চাপাচ্ছেন সাধারণ মানুষ। অক্সিজেনের অভাবে মাকে বাঁচাতে না পেরে মেয়ের এই আর্তনাদ বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে দিল্লির করোনা পরিস্থিতি। 2 দিন চেষ্টা করেও মায়ের জন্য হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করতে পারেনি অসহায় মেয়েটি। রাত থেকে আমরা সারা দিল্লি ঘুরেছি, কোথাও কোনো ব্যবস্থা করতে পারিনি। আমরা সত্যিই অসহায়। ভারতের রাজধানীর সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই নেই বেড। অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই। এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান নেই করোনার ভ্যাকসিনও। শহরে এখন দেওয়ার মতো কোনো ভ্যাকসিন নেই। দিল্লি সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে দিল্লিতে প্রতি 4 মিনিট অন্তর অন্তর একজন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। শহরটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 15,000-এর বেশি মানুষ, আর মোট আক্রান্তের সংখ্যা 11 লাখের বেশি। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে করোনা প্রবণ 10 রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গে সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউন জারি করা হয়েছে। জনসমাগম নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সব জায়গায় এই সিদ্ধান্ত কার্যকর হবে, না মানলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 2 সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে করোনায় প্রতিদিন গড়ে সংক্রমিত হতেন 6,000 মানুষ। এখন তা দিনে 19,000-এ দাঁড়িয়েছে। যেখানে মৃত্যুর সংখ্যা ছিল 20 জন করে, সেটা এখন 100 ছুঁই। করোনার দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র, নয়াদিল্লি, উত্তরাখণ্ডের চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্র গোটা বিশ্বকেই করেছে উদ্বিগ্ন। হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ক্রমেই পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও অবনতির দিকে। এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের প্রচারণা সংকট আরও ঘনীভূত করে তুলেছে। সংক্রমণ ঠেকাতেই আংশিক লকডাউনের পথে হাঁটল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুক্রবার থেকে সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা বাজার খোলা থাকবে। বন্ধ থাকবে সব ধরনের শপিং মল, জমায়েত, স্পা, বার, রেস্তোরাঁ। রাস্তায় বের হলেই পরতে হবে মাস্ক। আগামী 2রা মে ভোটের ফল প্রকাশিত হলে নতুন সরকার গঠনের জন্য 2 দিন সময় দেওয়ার পর রাজ্যটিতে পুরোপুরি লকডাউনে যেতে পারে এমন আভাসও পাওয়া যাচ্ছে।
সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ইউরোপ জুড়ে বাড়ছে শঙ্কা। এর মধ্যেই আজ থেকে পর্যটকদের জন্য খুলেছে পর্তুগালের দরজা। এ নিয়ে বিস্তারিত জানতে লিসবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। মামুন, পর্তুগালের অবস্থাটা দিয়ে যদি শুরু করি, পর্তুগালের আজকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকেই কিন্তু চলমান যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা শেষ হচ্ছে। এরই মধ্যে রাত 12টা অতিক্রম করেছে পর্তুগালের স্থানীয় সময় এবং জরুরি অবস্থা মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ আগামীকাল শনিবার থেকে পর্তুগালে কিন্তু আর কোনো বিধিনিষেধ তেমন থাকছে না, যদিও আমরা জানি যে স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে শুরু করে যে বিষয়গুলি নাগরিকরা গত এক বছরে দেখে এসেছেন করোনা মোকাবেলার ক্ষেত্রে, সেই বিষয়গুলি ছাড়া আর সরকারের পক্ষ থেকে তেমন বিধিনিষেধ নেই। এছাড়া স্পেনের সাথে যে সীমান্ত, সেটিও কিন্তু আগামীকালকে থেকে খুলে যাচ্ছে। এর পাশাপাশি আমরা জানি যে অধিকাংশ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলি আসলে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল, সেই প্রতিষ্ঠানগুলি খুলে যাচ্ছে। এর পাশাপাশি পর্তুগালে কিন্তু গত 24 ঘন্টায়ও 500-র কম মানুষ যেরকম আক্রান্ত হয়েছেন এবং আবার মৃত্যুশূন্য ছিল একটি দিন পর্তুগাল। এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু একেবারেই স্বাভাবিক জীবনে ফিরছে পর্তুগাল। তবে এর মধ্যেই কিন্তু নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে ভারতীয় ভেরিয়েন্ট, যেহেতু পর্তুগালেও সেটি প্রবেশ করেছে এবং পর্তুগালেও সেই রোগী শনাক্ত করা হয়েছে ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে আসা। তো এই পরিস্থিতিতে কিন্তু ভারতীয় নাগরিক যারা পর্তুগালে আসবেন বা আসছেন, তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের যে বিধান, সেটি কিন্তু পর্তুগাল প্রশাসন জারি করেছে। এছাড়া সরাসরি ফ্লাইট বন্ধ করছে ইউরোপের বিভিন্ন দেশ, কিন্তু পর্তুগাল এখনো সেই দিকটাতে যায়নি। তো এর পাশাপাশি সতর্ক অবস্থান আমরা যদি বলি যে প্রত্যেকটি দেশই কিন্তু সতর্ক অবস্থানে এখনো রয়েছে, কারণ ইতালিতেও প্রায় 14,000 মানুষ নতুন করে যেরকম আক্রান্ত হয়েছেন, ঠিক একই রকম ভাবে কিন্তু স্পেনেও প্রায় 10,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মৃত্যুর ঘটনা তো রয়েছেই। তো সেই দেশগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু নিয়ম কানুন উঠিয়ে নিয়ে স্বাভাবিক জীবনের দিকে ঝুঁকছে। কিন্তু এর মধ্যেই ভারতীয় এই ভেরিয়েন্টটি নতুন করে আরও একটি সচেতন অবস্থা বাড়ানোর যে তাগিদ, সেটি দিচ্ছে এবং ইউরোপ কিন্তু সেই প্রস্তুতি রেখেছে। অর্থাৎ নতুন কোনো ধরন যদি প্রবেশ করে, সেক্ষেত্রে ইউরোপের যে প্রস্তুতি, সেটি কিন্তু ইউরোপ রাখছে। এছাড়া এরই মধ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইউরোপের বিভিন্ন দেশের ফ্লাইট চলাচলও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তো এই বিষয়গুলিকে মাথায় রেখে সামনে এই সামারকে কেন্দ্র করে কিন্তু ইউরোপের পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর যে একটা প্রতীক্ষা ইউরোপের বিভিন্ন দেশে থাকা ব্যবসায়ীরা করছেন, সেই দিকটাও কিন্তু বিভিন্ন দেশের সরকার বিবেচনা করছে। তো সেই বিষয়গুলিকে বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। প্রত্যেকটি দেশেই কিন্তু ভ্যাকসিন কার্যক্রম চলছে, মোটামুটি এরই মধ্যে কিন্তু গতিও পেয়েছে বলা যায়। যদিও আমরা জানি যে নতুন যে বিধিনিষেধের মধ্যে আমরা যদি বলি যে জনসনের যে ভ্যাকসিনটি, সেটিও কিন্তু ইউরোপে 50 বছরের অধিক বেশি যারা রয়েছেন তাদেরকেই প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে আমরা জানি যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটিও ঠিক একই রকম ভাবে 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের প্রয়োগ করা হচ্ছে। এছাড়া সবাইকে যেটি প্রয়োগ করা হচ্ছে সেটি ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিন, সেটি। এছাড়াও কিন্তু WHO এরই মধ্যে কিন্তু আরও কয়েকটি ভ্যাকসিনের অনুমোদনের অপেক্ষায় রেখেছে এবং হয়তো খুব শীঘ্রই সেই ভ্যাকসিনগুলি অনুমোদন দিয়ে কিন্তু প্রয়োগ শুরু করবে বিভিন্ন দেশ। তো এই ভ্যাকসিন কার্যক্রমে গতি আনাটাও কিন্তু বর্তমান পরিস্থিতি মোকাবেলার একটি বড় চ্যালেঞ্জ এবং সেটি কিন্তু ইউরোপ বেশ জোরালোভাবেই কিন্তু রেখেছে এবং তারা চেষ্টা করছে যাতে খুব শীঘ্রই ইউরোপের সবাইকেই যেন ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যায়। তো সেই চেষ্টা ইউরোপ অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিভিন্ন দেশের সাথে কিন্তু যে ভ্যাকসিন আমদানির যে চুক্তি ইউরোপের বিভিন্ন দেশ করেছে। তো এই ছিল আসলে মামুন ইউরোপ থেকে সার্বিক পরিস্থিতির সবশেষ খবর। মামুন, পর্তুগালের লিসবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রেমডেসিভির, অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় কমিশন, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এদিকে বায়োএনটেকের টিকা ভারতের নতুন করোনার ভ্যারিয়েশনকে রুখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রধান উগুর শাহিন। শিশুদের জন্য ভ্যাকসিন তৈরি ঘোষণায় আনন্দিত জার্মান নাগরিকরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
করোনার নতুন ভেরিয়েশনে বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। প্রায় ৮০ কোটি ইউরোর এই সাহায্যের তালিকায় রয়েছে অক্সিজেন, ভেন্টিলেটর, রেমডেসিভির সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী। ইতোমধ্যে ইউর অন্যান্য দেশের মতো জার্মানিও ১২ কোটি ইউরোর চিকিৎসা সামগ্রী সহ সেনাবাহিনীর ১৬ জনের একটি দল পাঠিয়েছে ভারতে। এমন মানবিক উদ্যোগে খুশি জার্মান নাগরিকরা। ইউরোপীয় কমিশন এবং জার্মানি চিকিৎসা সরঞ্জাম দিয়ে যেভাবে ভারতে সাহায্যের হাত বাড়িয়েছে সেটাকে স্বাগত জানাই। আমি মনে করি এটাই মানবিকতা। আশা করি ভারত তাদের সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠবে। এদিকে করোনার ভারতীয় ভেরিয়েন্টের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী বলছেন বায়োএনটেকের প্রধান উগুর শাহিন। এরই মধ্যে বয়স্কদের টিকার পাশাপাশি ১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য টিকা তৈরির ঘোষণায় আনন্দিত জার্মানির স্থানীয়রা। অবশেষে শিশুদের জন্য করোনা টিকা তৈরি হবে ব্যাপারটা আনন্দের ও সময়োপযোগী সিদ্ধান্ত, কারণ শিশুদের মাধ্যমে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। আশা করছি আগামী জুন থেকে শিশুরা টিকা পেলে আবারও প্রাণ ভরে খেলতে পারবে, একই সাথে করোনার নিত্য নতুন ভ্যারিয়েশন থেকে রক্ষা পাবে। করোনার এমন পরিস্থিতিতে ভারত সহ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের নতুন স্ট্রেন থেকে রক্ষায় বিশ্বের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। জার্মানির সাধারণ নাগরিকরা মনে করছেন শুধু করোনার মহামারী নয়, বরং যে কোনো দুর্যোগ কিংবা মানবিক বিপর্যয়ে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাই পারে এই পৃথিবীকে বাঁচাতে। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র ফিরে এসেছে প্যারিস জলবায়ু চুক্তিতে। কিছুটা হলেও কমেছে করোনার দাপট। এখন শতভাগ ভ্যাকসিনের দিকে হাঁটছে যুক্তরাষ্ট্র, খুলেছে স্কুলও। এগুলো সাফল্য হিসেবে দেখছেন ডেমোক্র্যাট নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। মামুন। ধন্যবাদ কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের যে সাফল্য সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এখন আলোর পথে হাঁটছে, সাফল্যের পথে হাঁটছে, সম্ভাবনার পথে হাঁটছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে প্রেসিডেন্ট জো বাইডেন অর্থাৎ গত পরশুদিন বুধবার সন্ধ্যায় তিনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। 100 দিন সম্পূর্ণ হওয়ার ঠিক একদিন আগে এই ভাষণ দিয়েছেন এবং এই ভাষণে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। দীর্ঘ একটি বক্তৃতায় তিনি সব কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা তিনি বলেছেন এবং এই ভাষণটি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ একটি সম্ভাবনার ভাষণ হিসেবে দেখছেন। এই ভাষণটিকে একটি আলোর হিসেবে দেখছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ভাষণটির মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এক কথায় যুক্তরাষ্ট্রের যে একটি অন্ধকারাচ্ছন্ন সময় ছিল সেটিকে পেরিয়ে তিনি এখন আলোর দিকে চলে আসছেন। আলোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র এবং সম্ভাবনার পথে হাঁটছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্রের উপরে একটি হামলা হয়েছিল, একটি হুমকি হয়েছিল 6 জানুয়ারির ক্ষমতা দখলের অর্থাৎ ক্ষমতা পালাবদলেরকে কেন্দ্র করে, সেই হামলার যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। সেই জায়গা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং গণতন্ত্র সুসংগত হয়েছে এবং অর্থনীতি চাঙ্গা হয়েছে, এমনটি দাবি করেছেন বাইডেন তার বক্তব্যে অবশ্য বলেছেন। সে বাইডেনের বক্তব্যের মূল একটি সারাংশ সেটি হচ্ছে কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা রয়েছেন তাদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে এই বক্তব্যের মধ্যে। অর্থাৎ তিনি বলেছেন অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে এই যে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষ যারা রয়েছে তাদের সামগ্রিক উন্নতি করতে হবে, সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। তিনি স্বাস্থ্যসেবার উন্নতি করার একটি বিরাট ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে একটি আমূল পরিবর্তন দরকার। শিক্ষাক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তনের তিনি ঘোষণা করেছেন, অঙ্গীকার করেছেন এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের যে মজুরি, ন্যূনতম যে মজুরি সেটি $15 করার ঘোষণা দিয়েছেন। যদিও এই $15 প্রস্তাবটি তিনি আগেও নিয়েছিলেন এবং সেটি কিন্তু সিনেটে পাস হয়নি, কিন্তু এবার তিনি নতুন করে সেই $15 ন্যূনতম মজুরি করার সিদ্ধান্ত আবার তিনি জানিয়েছেন এবং স্বাস্থ্যসেবা সবার জন্য স্বাস্থ্যসেবার কথা বলেছেন এবং কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ছেন তাদের টিউশন ফি যাতে বিনামূল্যে করা যায় সেটি তিনি বলেছেন। আপনার মাধ্যমে একটি বিষয় বলে রাখি যে যুক্তরাষ্ট্রের যে করোনা পরিস্থিতি আসার পরে থেকে দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কাজ করছেন না
না বা অল্প আয় করছেন তাদেরকে কিন্তু মাসিক ভাতা দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি বড় প্রণোদনা প্যাকেজ কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে একটি করা হয়েছে এবং বাইডেন এসে আরেকটি করেছেন। বাইডেন তৃতীয় প্রণোদনা দিয়েছেন, আবার চতুর্থ একটি প্রণোদনা দিয়ে তিনি কাজ শুরু করেছেন। অর্থাৎ একটি বড় মেগা প্রকল্প তিনি হাতে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌত অবকাঠামো যেটি রয়েছে সেটিকে তিনি ঢেলে সাজানোর কথা বলেছেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি থেকে তিনি পরিবর্তন করেছেন অনেকটাই। আমরা দেখেছি যে বিদেশ থেকে সৈন্য প্রত্যাহার, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তিনি করোনা যে পরিস্থিতি সেটিকে রক্ষা করার জন্য, অর্থাৎ অর্থনৈতিক পুনরুদ্ধার করার জন্য তিনি আরেকটি বড় ধরনের বরাদ্দ তিনি নিয়ে আসছেন এবং সেটিকে তিনি বলেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই অর্থনীতি চাঙ্গা হলে এই দেশটি যে আরও একটি সমৃদ্ধিশালী দেশ হবে সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন সরকারের সাফল্য এবং করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আমার কাছে। মামুন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। ইতালির রাজধানী রোমের কাছের একটি শহরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন। এ ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ৩০০ এর মতো ভারতীয় ইতালিতে প্রবেশ করে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের খুঁজছে পুলিশ। রোমের বিমানবন্দরে শুক্রবারও দিল্লি থেকে যাওয়া ২৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ভারত থেকে আসা ৩০০ ইতালি প্রবাসী কর্মস্থলে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতালিতে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন করে জটিলতা। ভারত থেকে আসা সবাই ইতালির লাতিনা প্রদেশে কৃষিকাজ করতেন। তাদের ঠিকানা খুঁজে অভিযান চালিয়ে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন তারা পালিয়ে বেড়াচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ইতালিতে প্রবেশের পর ওই অঞ্চলগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা আশঙ্কা করছেন ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশিদের শরীরে এই ভ্যারিয়েন্ট প্রবেশ করতে পারে। আমরা যেখানে কাজ করি সেখানে বিপুল সংখ্যক ইন্ডিয়ানরাও কাজ করছে, পাশাপাশি আমরা বাংলাদেশি প্রবাসীরাও সেখানে কাজ করছি। তো এই ভ্যারিয়েন্টটি যেহেতু ইন্ডিয়ানদের মাধ্যমে ছড়াচ্ছে বিধায় আমাদেরও অনেক আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে এবং আমাদের আগামীতে সেটা যদি আরও বেড়ে যায় তাহলে আমাদের কর্মসংস্থান নিয়ে আমরা অনেক হুমকির মুখে পড়ব। বিপুল সংখ্যক ইন্ডিয়ান নাগরিক কৃষিকাজে কর্মরত রয়েছেন, তো তাদের সাথে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন সেখানে। তো আমি অনুরোধ করব সকলকে তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচেতনভাবে চলার জন্য। এরই মধ্যে ভারত বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাকেও কালো তালিকাভুক্ত করেছে ইতালি সরকার। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। সৌদি আরব থেকে দেশে ফিরে প্রবাসীদের কোয়ারেন্টিন নিয়ে জটিলতা কাটছে না। এ নিয়ে সবশেষ খবর জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ। মামুন, আপনাকে মহান মে দিবসের যে সাধুবাদ সেটি জানাচ্ছি। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এই মুহূর্তে স্থানীয় সময় প্রায় 3টার কাছাকাছি। এই মুহূর্তে কিন্তু আসলে সেহরির যে আয়োজন 19তম রোজা পালনের জন্য সেহরির যে আয়োজন সেটি চলছে এই দেশটিতে। সালমান এবং মোহাম্মদ তারা যে যুগোপযোগী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এটি আসলে সত্যিকার অর্থে অনেক প্রবাসী বান্ধব বলে আমরা বুঝতে পারছি। এখানে থাকা প্রবাসীরা কিন্তু আসলে যে সুফল সেটি কিন্তু পেতে শুরু করেছেন। আপনাকে আসলে বিষয়টা একটু ক্লিয়ার করে বলছি যে এখানে কিন্তু আগের যেই অবস্থা ছিল সেটি কিন্তু সংস্কার করে যে পরিবর্তনটা আনা হয়েছে, এই পরিবর্তনের কারণে কিন্তু আসলে প্রবাসীদের যেই সার্বিক যে জটিলতা ছিল তাদের বিশেষ করে তাদের স্পন্সর পরিবর্তন থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে এক কথা এখন প্রবাসী বান্ধব বলে আমরা মনে করছি। অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে একজন প্রবাসী, সাধারণ যে প্রবাসী তিনি চাইলে তার স্পন্সর পরিবর্তন করতে পারছেন। আমরা প্রতিনিয়ত দেখছি যে এখন তাদের সাথে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে, অর্থাৎ এগ্রিমেন্টটা আপনি পড়ে বুঝে দেখে সেটা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন, অথবা যদি আপনার পরিবর্তন করতে না চান সেটাও আপনি সিদ্ধান্ত নিতে পারেন। ইলেকট্রনিক সিস্টেমে কিন্তু চলে আসছে এই যে সংস্কার, সেই সংস্কারের ফলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি আপনার মাধ্যমে, সৌদি আরবের যে সমস্ত প্রবাসী আছে তাদের দীর্ঘদিনের যেই চাওয়া ছিল যে এখান থেকে তারা যেই বেতনের যে বিষয়টি ছিল যে সময় মতো বেতন পেতেন না অনেক স্পন্সরের কাছ থেকে, তো আসলে এই বিষয়টি কিন্তু অনেক সহজ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যারা এই দেশে আছেন তাদের কিন্তু এখন ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনার
প্রতি মাসের শেষ দিকে অর্থাৎ অটোমেটিক্যালি বেতন পরিশোধ করতে হচ্ছে, এবং স্পন্সর বা কোম্পানিগুলো যদি বেতন যথাসময় পরিশোধ না করে তাহলে কিন্তু তাদের এক ধরনের জরিমানা বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এবং তাদের যে সিস্টেম সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে আসলে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে এই গত যে মাসটি গেল এই মাসে তাদের রেমিটেন্স শুধু সঠিকভাবে প্রদান করার কারণে প্রায় 15% জাম্প করেছে, যেটি প্রায় 14 বিলিয়নের মতো, এবং এটি কিন্তু এই প্রবাসীরা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক যারা আছেন তারা কিন্তু পাঠিয়েছেন। আর এখন যে অবস্থা করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ একটি দেশ সৌদি আরব হিসেবে কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণে আছে। আমরা আসলে প্রতিনিয়ত এই বড় বৃহৎ একটি রাষ্ট্রকে দেখি যে মাত্র 1000 বা 1100 এর কাছাকাছি পরিমাণ কিন্তু আক্রান্ত, এবং এর পাশাপাশি সমপরিমাণ কিন্তু সুস্থ হচ্ছেন, যার কারণে সংখ্যা দিকটা বাড়ছে না। আপনি জানেন যে ইতিমধ্যে সৌদি সরকার প্রায় 9 মিলিয়ন ডোজ করোনা টিকা দিয়েছেন দেশটিতে, এবং খুব কম সময়ের ভিতরে এই দেশে যারা অবস্থান করছেন তাদেরকে কিন্তু যে করোনা যে প্রাথমিক যে ডোজ সেই ডোজ কিন্তু দেওয়া হচ্ছে। আপনি জানেন যে প্রতিদিন তারা আসলে খুব সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি ক্যাম্পে এবং প্রত্যেকটি হসপিটালে কিন্তু এই করোনা যে ভ্যাকসিন সেটি কিন্তু দেশের সব স্তরের জনগণকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আসলে খুব কঠোর একটা নিয়ন্ত্রণ থাকার কারণে কিন্তু এই দেশে কিন্তু করোনার যে প্রাধান্যতা অর্থাৎ দ্বিতীয় যে ঢেউ সেটা কিন্তু ওইভাবে আশ করা যাচ্ছে না। আপনার মাধ্যমে জানিয়ে রাখছি যে আসলে সৌদি আরবের যে প্রশাসন তারা এই বিষয়টিকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু আসলে এখানে থাকা প্রবাসী থেকে শুরু করে সবাই আইনের প্রতি এক ধরনের শ্রদ্ধাশীল হচ্ছে, এবং বিশেষ করে যে তাদের যে সার্বক্ষণিক যে বাহিরে বেরোনোর সময় মাস্ক পরিধান এবং এই বিষয়টিকে খুব কঠোর নজরদারিতে রাখার কারণে কিন্তু আসলে এই করোনার যে দ্বিতীয় যে ঢেউটা যেটা সারা বিশ্বে কিন্তু খুব ব্যাপক আকারে ছড়িয়েছে, যেটি কিন্তু আসলে সৌদি আরবে কিন্তু ওইভাবে হচ্ছে না। তো এটা আসলে বলতে পারি যে আমরা খুব ভালো একটি দিক, যে এই অবস্থাটা থাকলে হয়তো বা এখানে যে করোনা সেটা কিন্তু একেবারে নিয়ন্ত্রণে থাকে। আপনি জানেন যে ইতিমধ্যে বিভিন্ন দেশের সাথে তাদের যে আন্তর্জাতিক যোগাযোগ সেটি কিন্তু আগামী 17 মে অর্থাৎ আজকে মে প্রথম দিন আর 16 দিন পরে কিন্তু তাদের আন্তর্জাতিক যে যোগাযোগ সেটা কিন্তু বৃদ্ধি করা হবে। তো আসলে সৌদি আরবে আমার কাছে এই ছিল মহান মে দিবস এবং করোনা এবং রোজা সব নিয়ে সবশেষ। সৌদি আরবের রিয়াদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রামে পেশাজীবীদের টার্গেট করে প্রেমের সম্পর্ক কৌশলে ডেরায় নিয়ে জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ, নারীসহ চক্রের 2 সদস্য আটক। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 6টি অভয়াশ্রমে আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। গতকাল মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদীতে নামেন তারা। এর আগে শুক্রবার দিনভর নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন জেলেপল্লীর বাসিন্দারা। জাল নৌকা গুছিয়ে স্বপ্ন দেখেন রূপালী ইলিশের দেখা পাওয়ার। বড় ইলিশ ধরার অনুমোদন পেলেও এখনও বন্ধ রয়েছে জাটকা শিকার। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে 2,77,189 জন জেলেকে প্রণোদনা দেয় সরকার। এই মুহূর্তে ভোলার মেঘনা নদীর ইলিশা ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, গত 2 মাসের যে অপেক্ষা ছিল জেলেদের, সেটা এই অপেক্ষার প্রহর শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে। মধ্যরাতের পর থেকেই ভোলার যে অর্ধশতাধিক মাছঘাট রয়েছে সেখান থেকে জেলেরা মেঘনা তেঁতুলিয়ার অভয়াশ্রমে মাছ ধরতে নামতে শুরু করেছে। আমরা যদি বলি যে এখন থেকে কিছুক্ষণ আগে আমরা উত্তর ভোলার ইলিশা এবং এর আশেপাশের কয়েকটি ঘাটে এসে দেখেছি খুব ভোর থেকেই জেলেরা নদীতে নামতে শুরু করেছে। দলে দলে তারা জাল নৌকা নিয়ে, যে 2 মাস তাদের যে মাছবিহীন কর্মহীন অবস্থায় ছিল সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা এই মেঘনা যাওয়ার চেষ্টা করেছে। এদিকে গত মধ্যরাতে যে সমস্ত জেলেরা বা তার আগেও নিষেধাজ্ঞার শেষ সময়ে যারা মাছ ধরতে নদীতে নেমে ঘাটে ফিরেছেন, সেই সমস্ত জেলেদের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার পরে যে পরিমাণ ইলিশ থাকার কথা, আসলে তারা সেই প্রত্যাশিত ইলিশ পাচ্ছে না। যদিও এই মুহূর্তে এই এখন যে সময় চলছে এই সময়তে প্রচুর ইলিশ পাওয়ার কথা, তো কেন পাওয়া যাচ্ছে না এটা আসলে এখানকার জেলেদের এবং ব্যবসায়ীদের তথ্য হচ্ছে যে আল্লাহর হুকুমেই মাছ পাওয়া যায়, সেটা তারা এইভাবেই ব্যাখ্যা করেন। আর
নিষেধাজ্ঞাকালীন সময়ের কথা যদি বলি, যে নিষেধাজ্ঞাকালীন সময়ে ভোলায় সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলেরা কম বেশি যারা মাছ ধরেছেন, সেই অবস্থায় মৎস্য বিভাগ জানিয়েছে যে তাদের এই সময় তারা 514 জন জেলেকে আটক করে জেল জরিমানা করেছে। জেল দেওয়া হয়েছে এই সময় 164 জনকে, আর বাকি যে 350 জেলের কাছ থেকে তারা প্রায় 14,40,000 টাকার জরিমানা আদায় করেছেন। এছাড়া তারা প্রায় 10 মেট্রিক টন মাছ এবং 17 লাখ মিটার কারেন্ট জাল সহ বিপুল পরিমাণ জাল জব্দ করেছেন। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী যে তারা এই অভিযানকে সফল উল্লেখ করে দাবি করছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা 1,80,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের, তার চেয়ে বেশি উৎপাদন করতে পারবে তারা সেই প্রত্যাশা করছে। আর জেলেদের অবস্থা যদি বলি, যে জেলেরা এই 2 মাস মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যে কর্মহীন অবস্থায় ছিল, তারপরে আবার সর্বাত্মক লকডাউনের কারণে এবার ভোলার জেলেদের সময়টা খুব ভালো যায়নি। নানান দুঃখ কষ্টের মধ্যে তাদের পরিবার পরিজন নিয়ে কেটেছে। তো জেলেরা যে প্রত্যাশা করেছিল যে অভিযান শেষ হওয়ার পরপরই তারা মাছ পাবে এবং তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু এই আজকের প্রথম দিনে জেলেদের যে তথ্য এবং মাছ ব্যবসায়ীদের যে তথ্য, তারা প্রথম দিনে কেউ সন্তোষ প্রকাশ করেনি নদী থেকে যারা ফিরেছেন। তবে তারা আশাহত না এখনো। আজকে প্রথম অভিযানের পরের দিন, নিষেধাজ্ঞার পরের দিন আজকে, এরা আশা করছে যে বাকি সময় তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আর জেলেদের সহায়তার কথা যদি বলি, ভোলায় 1,40,000 নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে সরকার এই ঝাটকা সংরক্ষণ অভিযানের জন্য মার্চ এবং এপ্রিল 2 মাসের জন্য তারা সরকার 78,000 জেলেকে প্রতি মাসে 40 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে। সেই সহায়তাগুলো অধিকাংশ ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পরবর্তী 2 মাসের জন্য সরকারিভাবে 86,000 জেলের জন্য আবার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, সরকারি বরাদ্দ এসেছে, সেগুলো এখনো বিতরণ করা হয়নি। তো জেলেদের দাবি হচ্ছে যে তারা দীর্ঘ সময় কর্মহীন থাকার পরে আবার পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকারি সহায়তাগুলো যদি জেলেদের মধ্যে সঠিকভাবে বন্টন করা হয়, বিতরণ করা হয় দ্রুত, তাহলে তাদের পারিবারিক অবস্থা কিছুটা হলেও ভালো থাকবে। তো মৎস্য বিভাগের আশা তারা ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। আর জেলেরাও প্রত্যাশা করছেন তারা যেন এই 2 মাসের ক্ষতি পুষিয়ে তাদের পরিবারে আবার সচ্ছলতা ফিরে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে 2 মাসের ঝাটকা সংরক্ষণ অভিযানের পর মাছ ধরার প্রথম দিনের সকালের সর্বশেষ খবর। ভোলার মেঘনা এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। মামা মৎস্য আড়তে সর্বাত্মক লকডাউনেও ইলিশ বিক্রি জমজমাট। গাদাগাদি করা ভিড়ে করোনা সংক্রমণ ঝুঁকিতেই নানা প্রান্তের লোকজন আসে তাজা ইলিশ কিনতে। তবে বৈশাখে পদ্মায় বড় ইলিশ ধরা পড়ছে কম, তাই বড় ইলিশ বিক্রি হয় কেজিতে 1300 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার রূপালী ইলিশের পসরা মাওয়া মৎস্য আড়তে তাজা মাছ কিনতে ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়। তবে সরবরাহ কিছুটা বৃদ্ধি পায়, সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজি প্রতি 200 টাকা। বড় ইলিশ কেজি প্রতি দাম 1200 থেকে 1300 টাকা। আর 700 গ্রাম থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হয় 700 থেকে 900 টাকায়। এই পদ্মার সুস্বাদু ইলিশ পৃথিবীতে আর কোনো জায়গায় পাওয়া যায় না। টাটকা ইলিশ মানুষের ঢাকা থেকে এসে ইলিশ কিনে যায়, দামটা আজকে একটু কম, কারণ চাহিদা অনুযায়ী মাছটা আজকে একটু বেশি আসছে। লকডাউনের জন্য মানুষ কমায়, আমরা তো বেচাকিনি করতে পারি না বেশি। আগে আমরা 15 আলি 20 আলি মাছ বেচতাম, মনে বেশি 6 আলি 7 আলি 2 আলি 3 আলি। আড়ত কর্তৃপক্ষের দাবি, জায়গা আয়তনের তুলনায় লোকজন বেশি হয়, ভিড় ঠেকানো যায় না। জায়গা তো হয় না, কোনো গাড়ি রাখতে পারে না, লোক গাদাগাদি হয়ে যায়। সরকারের কাছে অনুরোধ আমাদের জন্য জায়গাটা একটু বড় করে দেয়। অভয় আশ্রমগুলোতে 1 মে থেকে মাছ ধরা শুরু হলেও 30 জুন পর্যন্ত সারা দেশে ঝাটকা শিকার নিষিদ্ধ রয়েছে। অর্ধ শতাব্দী প্রাচীন দেশ সেরা এই ইলিশের হাটে 2 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
গণপরিবহন চালুর দাবিতে কাল সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী দেন। এ সময় পরিবহন শ্রমিকদের সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ার দাবি জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর ব্যবস্থা করতে হবে। ওপরে উল্লিখিত 3 দফা দাবি বাস্তবায়নে 2রা মে রবিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা মে মঙ্গলবার সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় 2022 সালের মার্চে পদ্মা সেতুর কাজ শেষ হওয়া নিয়ে কোনো সংশয় দেখছে না সেতু কর্তৃপক্ষ। তবে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কাজ চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ মানছেন তারা। এপ্রিলের শেষে কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে 85.50%। প্রকল্প এলাকা ঘুরে আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। নানা কটূক্তি আর ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে স্বপ্নযাত্রা 2014 সালের শেষের দিকে দীর্ঘ এই পথ চলায় হাজারো মানুষের কঠোর শ্রম আর একনিষ্ঠতায় এক সময়ের স্বপ্ন আজ রূপ নিতে যাচ্ছে বাস্তবে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মা। চারিদিকে কোভিড সংক্রমণের ভীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত জীবন জীবিকা। তবু এক মুহূর্তের জন্য থেমে নেই নির্মাণযজ্ঞ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মায় কাজ চলছে 3 শিফটে। প্রমত্তার 2 পারের সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারের। কল্পনা করতে না এত সুন্দর পদ্মা সেতু। করোনার ভিতরেও তারপর বন্ধ নাই, কাজ চলতেছে। ব্রিজ আশা করি অতি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাব। সেতুতে সমান তালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। এছাড়া এগিয়ে নেওয়া হচ্ছে ভায়াডাক্ট, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপলাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইন সহ আরও অনেক কর্মযজ্ঞ। এই মুহূর্তে মূল সেতুর অগ্রগতি 93.25%, নদী শাসন 83% এবং সার্বিক অগ্রগতি 85.50%। রোডওয়ে স্ল্যাব আমাদের 41টার মধ্যে 33টার বেশি স্ল্যাব আমাদের হয়ে গেছে। রেলেরও 35টার মতো হয়ে গেছে। প্যারাপেট ওয়ালের কাজ আমাদের 70% উপরে হয়ে গেছে। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশাবাদ কর্তৃপক্ষের। কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রেস আমাদের কাঙ্ক্ষিত মাত্রা থেকে কিছুটা স্লো। তো কাজেই এটাকে আমাদের কাজটা যেন আমরা চলমান রাখতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে চলমান পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানো হলেও বাড়েনি খরচের পরিমাণ। কোটি মানুষের স্বপ্ন সেতু এই পদ্মাকে ঘিরে কম হয়নি ষড়যন্ত্র। এখনও আছে নানা প্রাকৃতিক বৈরিতা, আছে মহামারীর চোখ রাঙানি। তবে সবকিছুকে পায়ে ঠেলে সমান তালে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই খুলে দেয়া হতে পারে বাঙালির গৌরব আর অহংকারের পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর 2 প্রান্তের 438টি সুপার গার্ডারের সব শেষটি মাওয়া প্রান্তে স্থাপন করা হচ্ছে আজ। এতে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর 3.25 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হবে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মামুন, আজকে দিনটি হচ্ছে পদ্মা সেতুর যে ইতিহাস সেটির একটি স্মরণীয় দিন। যে মূল সেতুটি 6.15 কিলোমিটার পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল গত 10 ডিসেম্বর। এর প্রায় 5 মাসের বেশি সময় পরেই কিন্তু আজকে পূর্ণাঙ্গ সেতু রূপ নিতে যাচ্ছে। আপনারা দেখেন পিছনে যে পদ্মা সেতুর ভায়াডাক্ট, এটি সংযোগ সেতু, সেই সেতু কিন্তু দুপারে প্রায় 3.25 কিলোমিটার। এর মধ্যে মাওয়া প্রান্তের 1478 মিটার, এটি কিন্তু আজকে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। এই সেতুর যে সাউথে 11 এবং 10 যে খুঁটি রয়েছে, সেখানে কিন্তু আজকে 2টি যে সুপার টি গার্ডার স্থাপন হচ্ছে। আর 9 এবং 10 নম্বর যে খুঁটি, সেখানে একটি সুপার টি স্থাপন করা হচ্ছে। এর মধ্যে দিয়ে কিন্তু 438টি পূর্ণ হয়ে যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু পুরো যে মূল সেতু এবং দুপাশে যে সংযোগ সেতু সব মিলিয়ে প্রায় 9.5 কিলোমিটার দীর্ঘ সেতু কিন্তু আজকে দৃশ্যমান হতে যাচ্ছে। এবং আজকে 1 মে, আজকে এই দিনটিকেই কিন্তু তারা বেছে নিয়েছেন এবং এখানে কিন্তু
শ্রমিক এবং প্রকৌশলী যারা রয়েছেন দেশি বিদেশি তারা সকলে প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে কিন্তু তারা সাউথের যে 9 এবং 10 নম্বর খুঁটি রয়েছে সেই খুঁটির যে প্রথম যে এখানকার সুপারটি গার্ডার সেটি কিন্তু প্রথম উঠিয়ে দিবেন এবং এরপরে কিন্তু তারা পাশে যে খুঁটিটি রয়েছে 11 এবং 10 সেই খুঁটির মধ্যে পাশাপাশি দুটি বসাবেন। আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটি খুঁটির মাঝখানে কিন্তু 5টি করে সুপারটি গার্ডার স্থাপন করা হচ্ছে এবং যে সুপারটি গার্ডারগুলো স্থাপন করা হবে সেটির ওজন কিন্তু প্রায় 84 মেট্রিক টন এবং এক একটির দৈর্ঘ্য কিন্তু প্রায় 38 মিটার এবং আমাদের যে এই যেখানে দাঁড়িয়ে আছে আমরা পেছনে দেখছেন যে নানা রকম যন্ত্রপাতি ক্রেন এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই প্রস্তুতিগুলো তো নেওয়া হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে মোটামুটি 8:30 থেকে তারা এই সুপারটি গার্ডার স্থাপন শুরু করবেন এবং সেটি কিন্তু আজকের মধ্যেই এই 3টি বসিয়ে শেষ করবেন। মানে আজকের দিনটি হচ্ছে তারা এইভাবে বেছে নিয়েছেন যে এই যে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ দৃশ্যমান সেটি আজকেই সম্পন্ন হবে। সেটি কিন্তু আমাদেরকে পদ্মা সেতু যারা দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন এবং তারা এও জানিয়েছেন যে আজকে যে দুপ্রান্তের যে ভায়াডাক্ট সেখানে সুপারটি গার্ডার যেটি মূল সেতুকে দৃশ্যমান করবার এবং যেটি মূল ভিত সেটি যে তাদের কাজ সেটি 438টির মধ্যে কিন্তু আজকে যেই আমাদেরকে তথ্য যে সক্রিয় দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে যে 435টি স্থাপন হয়েছে এবং অগ্রগতি 99%। সেটি কিন্তু কিছু পরে এগুলো বসানোর পরে 100% পূর্ণ হবে, তখনই কিন্তু একটি নতুন মাইল ফলক পার হতে যাচ্ছে পদ্মা সেতু এবং একের পর এক যে তাদের নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতু কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে যাচ্ছে এবং এই পদ্মা সেতুর যে মূল নকশা সেটি কিন্তু দৃশ্যমান হতে যাচ্ছে এবং এই পদ্মা সেতুর যে 4 লাইনের যে সেতুটি সেটি কিন্তু এই মাও প্রান্তের যেখানে শেষ হয়েছে শেষ হওয়ার পরে কিন্তু এটি দুদিকে দুটি চলে গেছে, একটি নর্থ একটি সাউথ, 2 লাইন করে এই 2 লাইন করে কিন্তু দুদিক দিয়ে গিয়ে রাস্তায় নামবে সেই রাস্তাও তৈরি হয়ে গেছে। আবার পদ্মা সেতুর যে নিচতলা যেখান থেকে রেলের রোড এসছে সেই রেলের রোড থেকে কিন্তু আরেকটি লাইন একদম চলে গেছে রেল লাইনে ভিন্ন করে। তো মূল পদ্মা সেতু থেকে আমরা দেখছি যে 3টি লাইন কিন্তু বেরিয়ে এসছে এবং প্রতিটি লাইনেরই কিন্তু কাজ দৃশ্যমান এবং সেগুলো মূল রাস্তার সঙ্গে মিলে গেছে এবং সবকিছুই তৈরি করা হয়ে গেছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে যেই রাস্তা দিয়ে এই ভায়াডাক্টের উপরে উঠে যে মূল সেতুতে যাবে, কারণ এই মূল সেতুতে 6.15 কিলোমিটার দীর্ঘ, সেখান থেকে স্লপে রাস্তার সঙ্গে মিলে যাওয়ার কারণে কিন্তু এই সংযোগ সেতু তৈরি করা হয়েছে যেটিকে ভায়াডাক্ট বলছেন তারা। এবং এই ভায়াডাক্টের অনেক চ্যালেঞ্জ ছিল এবং প্রথমে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জাজিরা প্রান্তে যেখানে 234টি সুপারটি গার্ডার রয়েছে, যে 234টি সুপারটি গার্ডার কিন্তু জাজিরা প্রান্তে স্থাপন হয়ে গেছে আর মাওয়া প্রান্তে 204টির মধ্যে কিন্তু 201টি ইতিমধ্যে বসে গেছে আর বাকি 3টি কিছুক্ষণের মধ্যে বসানো শুরু হবে এবং সর্বশেষ যে 438তম যে সুপারটি গার্ডার সেটি কিন্তু এখানে বসিয়ে দেওয়া হবে। এবং এই পদ্মা সেতুটি বিশাল কর্মযজ্ঞ যে সর্বাত্মক লকডাউনের মধ্যে কিন্তু তাদের কাজকর্ম চলছে এবং আজকে যে মহান মে দিবস সেই দিবসটিতে কিন্তু শ্রমিক কর্মচারী সকলে মিলে তারা কাজ করছেন এবং দেশের প্রতি যে তাদের অনেকের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে দেশপ্রেমকে হৃদয় লালন করে এবং যে প্রধানমন্ত্রী তার যে নিজস্ব অর্থায়নের যে সাহসিকতার মধ্যে এই পদ্মা সেতু তৈরি করার যে তার বীরত্ব গাথা সেটিকে তারা লালন করে কিন্তু এখানে কাজকর্ম এগিয়ে নিচ্ছেন। তো এই ছিল পদ্মা সেতুর ভায়াডাক্টের সর্বশেষ সুপারটি গার্ডার স্থাপনের তথ্য। মামুন, পদ্মা সেতুর 2 প্রান্তের 438টি সুপার গার্ডারের সব শেষটি মাওয়া প্রান্তে স্থাপন করা হচ্ছে আজ। সে খবর জানাতে আমাদের সঙ্গে মাওয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চিকিৎসার জন্য দাবি করা একটি হাসপাতাল আজও পাননি বেনাপোল বন্দর শ্রমিকরা। সামান্য মজুরি থেকে তাদের সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগেরও কোনো সুরাহা হচ্ছে না। এছাড়া কেবল কর্তৃপক্ষের আশ্বাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে মজুরি সহ তাদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি। আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
স্থলপথে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় বেনাপোল স্থলবন্দরে। শরীরের রক্ত ও ঘাম ঝরিয়ে করোনাকালেও রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছেন এ বন্দরের শ্রমিকরা। এসিড কন্টেইনার সহ ভারী ভারী মালামাল হাতে করে খালাস করতে হয় তাদের। এমনকি বন্দরে আগুন লাগলে জীবনের ঝুঁকি নিয়ে তা নেভানোর কাজও করেন তারা। এসিডে পুড়ে মৃত্যু ঘটনার পরও এসব ঝুঁকিপূর্ণ কাজে তাদের দেয়া হয়নি নিরাপত্তা সামগ্রী। এমনকি দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি শ্রমিক আর বন্দরবাসীর চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি। অ্যাসিড খালি করতে গেলে আমাদের বিশাল একটা ভয় করে, তার কারণ আমরা একটা হাতের কভার পাই না, একটা হেলমেট পাই না। আমাদের সেইভাবে একটু মজুরি বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বেনাপোলের গুরুত্ব অনুধাবন করে যাতে অনতিবিলম্বে এখানে 50 শয্যা একটি হসপিটাল করা হয়, আমরা জোর দাবি জানাচ্ছি। কাঙ্ক্ষিত মজুরিটুকু পান না শ্রমিকরা। সামান্য মজুরি থেকে সঞ্চয় করা কয়েক কোটি টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে শ্রমিক সংগঠনের কিছু নেতাদের বিরুদ্ধে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও কোনো সুরাহা হয়নি। তাদেরকে শোষিত করে এই বেনাপোল বন্দরের শ্রমিকদেরকে জিম্মি করে তারা অনেক অর্থ আত্মসাৎ করেছে। ডেঞ্জার কন্ডিশনে কাজ করবে, তাদের পায়ে বুট দিতে হবে, হাতে হ্যান্ড গ্লোভস থাকবে, মাস্ক থাকবে। শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বন্দর পরিচালক। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং শ্রমিকদের যাতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সেই জন্য আমরা নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছি। বেনাপোলে স্থলবন্দরের যাত্রা শুরু হয় 1972 সালে। আমদানি রপ্তানি ও পণ্য খালাসে বন্দরটিতে কাজ করছেন প্রায় 2000 হ্যান্ডলিং শ্রমিক। সময় সংবাদ। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সুনামগঞ্জে হাওরে নির্বিঘ্নে চলছে বোরো ধান কাটা। এতে শ্রমিক সংকট যেমন কমেছে তেমনি বেঁচে যাচ্ছে সময়ও। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 95টি হাওরে 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে হাওর এলাকায় 90 ভাগ সহ জেলার 70 থেকে 80 ভাগ ধান কাটা হয়েছে। আমরা মোটামুটি ঝুঁকিমুক্ত, আগামী কয়েকদিনের মধ্যে আমরা শতভাগ ধান কর্তন করতে পারবো। হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য 294টি কম্বাইন্ড হারভেস্টার, 130টি রিপার মেশিন ছাড়াও 2 লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় এখন ব্যস্ত। মেশিন আনে আমরা সুবিধা পাইছি, আমরা দেশের ধান, আমরা সঙ্গের ধান তুলতে খুব আরাম পাইছি। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,44,000 মেট্রিক টন। সুনামগঞ্জের ঘরে ঘরে এখন চলছে ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন তারা সময় মতোই ঘরে তুলতে পারছেন। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংগাই হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নওগাঁর হাটে নতুন ধানের সরবরাহ বাড়তে শুরু করেছে। সরকার দর ঘোষণার পর মন প্রতি 30 থেকে 50 টাকা বেড়েছে ধানের দাম। মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি চাষিরা। এ বিষয়ে জানাতে মহাদেবপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মামুন। ইতিমধ্যে কিন্তু কৃষি বিভাগের তথ্য মতে 25 ভাগ এই জনপদের ধান কৃষকরা কেটে ঘরে তুলেছে এবং আরো যে 75 ভাগ ধান রয়েছে এই ধানগুলো কিন্তু কেটে তোলা একটা কর্মব্যস্ততা পার করছে চাষিরা। তবে এই কেটে তোলা ধান কিন্তু এখন আস্তে আস্তে হাটে তোলা হচ্ছে এবং হাটে তোলার পর কিছুটা ব্যস্ততা লক্ষ্য করছিলাম। কৃষকের একদিকে যেমন এখানে হাটে তারা বিক্রি করতে নিয়ে আসছেন এবং আনার পরে দরদামের ক্ষেত্রে কিছুটা ওঠানামা করছে। আমরা গেল সপ্তাহে থেকে যেটা লক্ষ্য করছিলাম, প্রতি মনে কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত দর বেড়েছে এই মোটা জাতের ধানের। বিশেষ করে সরকার দর বেঁধে দেওয়ার পর কিন্তু এই ধানের দরটা বৃদ্ধি হয়েছে বলছে স্থানীয় চাষিরা। তবে এবছর যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম যে কৃষক পর্যায়ে কিন্তু প্রতি মন ধান এখন বিক্রি হচ্ছে 950 থেকে 980 টাকা দরে। এটা বিগত বছরের চেয়ে কিন্তু 100 থেকে 150 টাকা প্রতি মনে মানে বেশি পাচ্ছে তারা। তো কৃষকরা অনেকটা সন্তোষ প্রকাশ করছেন। কৃষকরা বলছেন প্রথম পর্যায়ে যে ধানটা তারা ঘরে তোলেন এই ধানের কিন্তু আর্দ্রতা অনেক বেশি থাকে, বিশেষ করে পানির এখানে মিশ্রণ বেশি থাকার কারণে
প্রতি মনে ধানে কিন্তু 10 কেজি বা 15 কেজি পর্যন্ত পরবর্তীতে শুকিয়ে যাওয়ার পর কমে যায়। তো প্রান্তিক চাষিরা এরকম একটি দর দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলেন এবং এই প্রত্যাশিত দর কিন্তু তার আগামীতে যেন নিশ্চিত থাকে সেই লক্ষ্যে কিন্তু হাটগুলোতে তাদের একটা প্রশাসনের নজরদারি দাবি করছেন এবং এই পর্যায়ে কিন্তু অনেক ব্যাপারী তারা আমরা লক্ষ্য করছিলাম হাটে, এবং হাটে তারা যেটাই ধানের বিভিন্ন প্রকার ভেদে দরদাম করে কিন্তু ধান কেনা বেচা চালাচ্ছেন। আরেকটি বিষয় হলো গেল 28শে এপ্রিল কিন্তু সরকারি পর্যায়ে প্রাথমিক পর্যায়ে ধান কেনার যে ঘোষণা দেওয়া হয়েছে, অনানুষ্ঠানিকভাবে এই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। ধান কেনা কার্যক্রমের আওতায় কিন্তু চাষিরা ইতিমধ্যে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আগামী 10 মে কিন্তু এই ধানগুলো তারা এই খাদ্য গুদামে দিতে পারবেন এবং সেই লক্ষ্যে কিন্তু কৃষি বিভাগের একটা তালিকা প্রণয়নের কাজ চলছে এবং কৃষি বিভাগ বলছে 10 তারিখের মধ্যে তাদের এই তালিকা প্রণয়নের মাধ্যমে তারা কিন্তু এই ধান সরকারি ঘরে তুলে দেওয়ার ক্ষেত্রে একটা জোর প্রস্তুতি নিয়ে চলেছেন। একটি বিষয় জানি রাখি, চলতি মৌসুমে কিন্তু পুরো মৌসুমে খাদ্য বিভাগের পক্ষ থেকে 11 লাখ মেট্রিক টন 11.5 লাখ মেট্রিক টন চাল ব্যবসায়ীর কাছ থেকে নেবে এবং অন্যদিকে কিন্তু ধান কিনা হবে 6.5 লাখ মেট্রিক টন। ধানের দর বেঁধে দেওয়া হয়েছে এই চলতি মৌসুমে 1080 টাকা। অন্যদিকে চালের দরের ক্ষেত্রে কিন্তু গেল বছর 36 টাকা ছিল, সেই দর কিন্তু 4 টাকা বাড়িয়ে এবছর কিন্তু 40 টাকা করা হয়েছে এবং কৃষকদের কাছ থেকে ধানের বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকরা বলছেন এরকম বাজারে যদি তারা ধান এই মুহূর্তে তারা 900 থেকে 980 টাকায় বিক্রি করতে পারেন, পরবর্তীতে এই ধান কিন্তু শুকিয়ে গিয়ে 1200 টাকা পর্যন্ত তাদের দরের ক্ষেত্রে অনেকটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু তাদের যেটা আশা আমরা লক্ষ্য করছিলাম, কৃষকরা বলছেন যে খাদ্য গুদামের ধান দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা রয়েছে, অনেক ক্ষেত্রে আর্দ্রতা বা সেই ক্ষেত্রে তাদের যে প্যারামিটার দিয়ে মাপা হয় সেই মাপের ক্ষেত্রে অনেকটা ঝুঁকি ঝামেলা থাকে। এই ঝুঁকি ঝামেলা থেকে অনেকটা পরিত্রাণ পেতে কিন্তু তারা মাঠ পর্যায়ের ধান হাটে বিক্রি করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন এবং এবছর পর্যন্ত এখন পর্যন্ত যে দরটি ওঠানামা করছে সেই দরে কিন্তু কৃষকরা হাটে ধান বিক্রি করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এই ধান কিন্তু আগামী 1 মাস পর কিন্তু সার্বিক যে আর্দ্রতা এটা আরো অনেক বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা বর্তমান বাজারে কিন্তু এরকম একটি দর নিয়ে তারা অনেকটা সন্তুষ্ট প্রকাশ করছেন। তো সব মিলে এখন একটি কর্মযোগ্য এবং ধান কেনা বেচার একটা জোর কারবার আমরা এখানে লক্ষ্য করছিলাম নওগাঁর এই হাটে। তো মামুন, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। গানে গানে অসহায় কৃষকের ধান কেটে দিলেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। লকডাউনে শ্রমিক সংকট থাকায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন তারা। সকালে সদর উপজেলার পতেঙ্গালী এলাকায় কৃষক ইমরান হোসেনের জমির ধান কেটে কার্যক্রমের সূচনা করা হয়। লালনগীতি সহ বিভিন্ন ধরনের গানের সুরে উজ্জীবিত হয়ে স্বেচ্ছাশ্রমে বিঘার পর বিঘা কৃষকের ধান কেটে দিচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা। প্রথম দিনে পতেঙ্গালী, লাউজানি ও মালঞ্চি গ্রামের 7 জন কৃষকের 8 বিঘা জমির ধান কেটে দেন তারা। যতদিন মাঠে ধান থাকবে ততদিন স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেওয়া হবে বলে জানান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। মাদারীপুরে বেড়ে গেছে সব ধরনের ফলের দাম। আশানুরূপ ফলন না হওয়ায় কম সরবরাহের অজুহাত আড়তদারদের। তবে দাম ভালো পেলেও ব্যবসায়ের ক্ষতি হচ্ছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 30 বছর ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এই ফলের আড়তগুলোতে পাইকারি কেনাবেচা হয়। মৌসুমি ফলের চাহিদা বেশি থাকায় প্রতিদিন অর্ধ কোটি টাকার ফল কেনাবেচা হয় এখানে। ভোরের আলো ফোটার সাথে সাথে পাইকাররা ফল সংগ্রহ করে গ্রামাঞ্চলের হাটবাজারে নিয়ে খুচরা বিক্রি করেন। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ের ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন তারা। তরমুজটা যেই দাম আছে এই দাম এখান থেকে যে নেওয়া লাগে এর তো আরো ঠিয়া আরো কম দাম বলে। খেতে মালটা কিনলে এখান থেকে কেরিং খরচ বেশি হয়ে যায়, এই কারণে দাম বেশি। এবার ফলন কম হওয়া ও লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে ফলের দাম বেড়ে গেছে বলে জানান আড়তদাররা। কাস্টমার কম করুনের জন্য গাড়ি গুড়ি চলে না, গাড়ে গাড়ে পুলিশ প্রশাসন আটকায়, মানুষ আসতে পারে না। মাল কমেছে আবার ফসল হয় নাই, এই কারণে দাম বেশি। মাল এখানে কম, পাইকার বেশি, ফলন কম হয়েছে, এই জন্য বাজার বাড়তি। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত মোস্তফাপুর ফলের আড়তে তরমুজ 250 থেকে 300 টাকা, ফুটি 70 থেকে 90 টাকা, আনারস প্রতিটি 45 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেয়ারা প্রতি কেজি 50 থেকে 70 টাকা এবং 100 লিচু 450 থেকে 600 টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। বাণিজ্যিকভাবে চুয়াডাঙ্গায় গড়ে উঠেছে কাটিমন জাতের আমের বাগান। পাকা কাঁচা আমে ভরে গেছে বাগান।
এই আমের ব্যাপক চাহিদাও রয়েছে বাজারে। 13 বছর আগে প্রথম চুয়াডাঙ্গার জীবননগরে লাভজনক কাটিমন আমের বাগান গড়ে ওঠে। বছরে 3 বার কাটিমন আম পাওয়া যায়। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা জীবননগরে বাঁকা গ্রামের নার্সারি ব্যবসায়ী আবুল কাশেম 2008 সালে কাটিমন আম গাছের ডাল দিয়ে দুটি চারা তৈরি করেন। আবুল কাশেমের বন্ধু থাইল্যান্ড থেকে কাটিমন আম গাছের ডাল নিয়ে আসেন। এরপর প্রতি বছর কলম পদ্ধতিতে গাছের চারা তৈরির কাজ করেন। 2015 সালে 6.5 বিঘা জমিতে কাটিমন আম বাগান তৈরি করেন। পরে বাণিজ্যিকভাবে 28.5 বিঘা জমিতে আম বাগান গড়ে তোলেন। বাগানে প্রায় 3000-এর মতো গাছ রয়েছে। বাগানে মুকুল আর থোকায় থোকায় ঝুলছে পাকা কাঁচা আম। বছরে আশ্বিন, জ্যৈষ্ঠ ও বৈশাখ মাসে কাটিমন বাজারে বিক্রি হয়। সুঘ্রাণ কাটিমন আম কাঁচা পাকায় মিষ্টি, আর পাকলে রং হালকা হলদে আর ভেতরের রং টকটকে হলুদ, খেতে সুস্বাদু ও মিষ্টি। বছরে বিঘায় বাগান পরিচর্যায় খরচ হয় 35,000 টাকার মতো। একটি গাছ থেকে 20 থেকে 25 কেজি আম পাওয়া যায়। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অফ সিজনে প্রথমে একটা মুকুল আসলো, তারপরে আবার সিজনে, এভাবে আপনার বছরে 3 বার আপনার মুকুল আসলো। পাকলি মনে করা যে খুব হলুদ, ওর ভিতরে কাটলেও হলুদ, মানে কড়া, খুব কড়া মিষ্টি আমরা। 1 বিঘা জমিতে 100 গাছ ধরে। কীটনাশক, সার, শ্রমিক দিয়ে 30,000-25,000 টাকা এটা খরচ আসে। কাটিমন গাছ লাগানোর 1.5 বছর পর থেকে আম ধরতে শুরু করে। কৃষি গবেষণা ইনস্টিটিউট আমের জাতটি মিষ্টি বলে নিশ্চিত করেন। কৃষি বিভাগ তাকে সবসময় এটার প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং এই চারাটা যাতে সারা দেশে ছড়িয়ে যায় সেজন্য আমরা সবসময় এটার প্রচার করছি। কাটিমন এই আম বাগানে বছরে 3000 গাছ থেকে 40,000 কেজির মতো আম উৎপাদন হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পাটুরিয়া দৌলতদিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। কম সংখ্যক ফেরি থাকায় ঘাট এলাকায় পারের অপেক্ষায় ছোট বড় কয়েকশো যানবাহন। গণপরিবহন বন্ধ থাকলেও ভোরে বেশ কিছু বাস যাত্রী নিয়ে ঘাট পারাপার হয়। তবে ছোট যানবাহনে করে আসা মানুষের চাপ রয়েছে সবসময়। ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটের 20টি ফেরির মধ্যে ছোট কে টাইপ ও ইউটিলিটি 6টি ফেরি চলাচল করছে। ছুটি পেয়ে অনেকে বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। লকডাউনের সময়েও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ফেরিতে পার হচ্ছে মানুষ। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। মামুনটা আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের এখন যে লকডাউন চলছে এটা কিন্তু আসলে কিছুই বোঝা যাচ্ছে না। অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া রুটে যে কয়টি ফেরি রয়েছে এখন প্রায় 7:30 বাজে, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ফেরি চলাচল করছে। অর্থাৎ প্রত্যেকদিন আমরা দেখি যে এটা আসলে 6টার সময় রাতে সবগুলো ফেরি চললেও কিন্তু সকাল 6টা থেকে সবগুলো ফেরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে এটা শুধু 2-1টি ফেরি চালানো হয়, কিন্তু আজকে দেখছি যে আসলে সব কটি ফেরি চলছে। এই মুহূর্তে কিন্তু বিশিষ্ট মতিউর রহমান এবং আমানত শাহ পাটুরিয়া ঘাটে এসে নোঙ্গর করলো এবং সেই ক্ষেত্রে কিন্তু বিশিষ্ট মতিউর রহমান ঘাট ছেড়ে চলে গেল। এই যে চাঞ্চল্যকর অবস্থা, মানে আবার যদি বলি অন্যদিকে সব যানবাহন কিন্তু পার হচ্ছে। আমি ঘাটের যারা সংশ্লিষ্ট রয়েছে এবং তাদের কাছে জানতে পেরেছি যে আসলে রাতের দিকে কিন্তু বাসও পার হয়েছে। প্রায় 20টির মতো বাস কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পার হয়েছে রাতের দিকে। যে আসলে বিআরটি এর যে নিষেধাজ্ঞা রয়েছে, প্রজ্ঞাপন রয়েছে, কোন গণপরিবহন চলবে না, সেজন্য সাধারণ যারা যাত্রী তাদের নিয়ে কিন্তু 20টি এইরকম গণপরিবহন দূরপাল্লার বাস পার হয়েছে, যাটা আসলে ঘাটের জন্য একটা এই লকডাউনের সময় অস্বাভাবিক বলে মনে হচ্ছে। কর্তৃপক্ষরা বলছে, কর্তৃপক্ষ এই মুহূর্তে কিন্তু আমি জানতে চেয়েছিলাম ঠিক 7:15 দিকে আসলে আজকেও এই দিনের বেলা কেন আসলে সব করে ফেরি চলাচল করছে। সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ বলছে যে 7টার পর থেকেই ফেরিগুলো বন্ধ করে দেওয়া হবে। শুধু জরুরি নিত্য প্রয়োজনীয় যারা আসলে খুব প্রয়োজন মালামাল বহন করার জন্য, পচনশীল দ্রব্য
সেই দ্রব্যগুলো পার করার জন্য 7টার পর থেকে আসলে পাটুরিয়া দৌলতদিয়া রোডে 3টি এবং আরিচা কাজিরহাট রোডে একটি ফেরি পরিচালনা করা হবে। সেই ক্ষেত্রে তার বিষয়টা কিন্তু উল্টো, এখন দেখছি সেগুলো সবকিছু চলছে। তো অন্যদিকে কিন্তু ঘাট এলাকার কথা যদি বলি, ছোট যানবাহন যেখানে রয়েছে পিক আপ, প্রাইভেট কার, মোটর বাইক, সেই সব যানবাহনে কিন্তু একদম ঘাট এলাকা ছয়লাম। কারণ হচ্ছে মানুষ আসছে এবং তারা খুব সহজেই পার হয়ে যাচ্ছে। এবং যদি বলি তো অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আসলে ভিড় ভাট্টা এড়ানোর জন্য আগে ভাগেই তারা কিন্তু তাদের ফ্যামিলিকে এবং নিজেরা কিন্তু গ্রামে যাচ্ছে সামনে ঈদকে সামনে রেখে। অন্যদিকে কিন্তু আসলে যদি বলি যে পাটুরিয়া দৌলতদিয়া রোডে যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরি কিন্তু যদি বলি বিআইডব্লিউটিএ এবং টিসির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মধ্যে কিন্তু এই যে লকডাউনের যে বিধিনিষেধ তা মানতে কিন্তু তারা আসলে ঠিক মতো মানছে না। অনেকে কিন্তু মাস্কও ব্যবহার করছে না। সেই ক্ষেত্রে আসলে যদি শ্রমিকদের কথা বলি, শ্রমিকদের আসলে পার্শ্ববর্তী দেশ যেখানে আসলে মহামারীতে বিপর্যয় অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ তার নিয়ন্ত্রণ করতে কিছুটা সক্ষম হয়েছে, কিছুটা কার্যকর হয়েছে লকডাউনের কারণে। এখন মৃত্যু সংখ্যা কমে আসছে। সেই ক্ষেত্রে ট্রাক চালক যারা রয়েছে তারা কিন্তু বর্ডারও দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা আসলে খুবই দরকার হয়ে পড়েছে। চেকপোস্টগুলো ঢালা হয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া রোডে স্বাস্থ্যবিধির কোনো মালায় নাই। এই ছিল মামুন আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট এলাকা থেকে সহকর্মী ইউসুফ আলী জানাচ্ছিলেন। তখন বরিশালে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে 200 প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বিকেলে নগরীর নদীবন্দর এলাকায় পথশিশুদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু ফাউন্ডেশন। এতে খুশি ছিন্নমূল শিশুরা। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিশু ফাউন্ডেশনের বরিশালের সমন্বয়ক শামীম আহমেদ। বাইরের করোনা পরিস্থিতির খবর। ফ্রান্সে হঠাৎ করেই বেড়েছে করোনার সংক্রমণের হার। এর মধ্যে ধাপে ধাপে লকডাউন তুলে নিতে শুরু করেছে দেশটির সরকার। এতে একদিকে যেমন স্বাভাবিক জনজীবন ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন অনেকে, অন্যদিকে নতুন করে সংক্রমণ বাড়তে পারে বলে আতঙ্ক বাংলাদেশ কমিউনিটিতে। বিস্তারিত প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি ফ্রান্সেও এখন ছড়াচ্ছে করোনার নতুন ভারতীয় ভেরিয়েন্ট। এখন পর্যন্ত ফ্রান্সে কমপক্ষে 5 জন এই নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা কাদের সংস্পর্শে ছিলেন সেটিও তারা খোঁজ নিচ্ছেন। এদিকে ফ্রান্সে 30 মে থেকে লকডাউন তুলে দেওয়ার পর ধীরে ধীরে বার রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। লকডাউন তুলে দেওয়া হলেও সন্ধ্যা 7টা থেকে যে কারফিউ তা বলবৎ থাকবে। তবে আগামী 19 মে 7টার পরিবর্তে সন্ধ্যা 9টায় এবং পরবর্তীতে 9 জুন সন্ধ্যা 9টার পরিবর্তে রাত 11টা থেকে ফ্রান্সে কারফিউ বলবৎ থাকবে এবং 30 জুনের পর ফ্রান্সে আর কারফিউ থাকবে না, এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে ফ্রান্সে লকডাউন তুলে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আর আনন্দ বিরাজ করলেও করোনার নতুন ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে রয়েছে আতঙ্ক। সরকারও এখানে আস্তে আস্তে লকডাউন তুলে দিচ্ছে, এতে আমাদের মনে একদিকে স্বস্তি বিরাজ করছে, অন্যদিকে করোনার নতুন ভেরিয়েন্টের আতঙ্ক বিরাজ করছে। মানুষের সমাগম হবে, মানুষ আসবে, ব্যবসা বাণিজ্য সবকিছু উন্নত হবে, আবার একটা ফ্রান্স আবার নতুন রূপে সাজবে, নতুন একটা ভালো পর্যায়ে যাবে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। আয়ারল্যান্ডে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে। এর ধারাবাহিকতায় চলতি মাস থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আসছে আরও শিথিলতা। এতে সহজ হবে জনজীবন, করা যাবে জনসমাগম সহ নানা অনুষ্ঠান। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আয়ারল্যান্ডের জনজীবন। একদিকে সরকারি আদেশ, অন্যদিকে অধিকাংশ নাগরিক নিজ উদ্যোগেই নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলেছেন সরকারি বিধিনিষেধ, যার সুফল এই লকডাউন শিথিল। প্রধানমন্ত্রী মিশেল মার্টিন এমনটাই তার বক্তব্যে তুলে ধরেন। মে মাসের 10 তারিখ থেকে বেশ কিছু পরিবর্তন আসছে। এখন থেকে বাইরে 15 জন একসঙ্গে জড়ো হতে পারবেন, আবার 3টি পরিবার একসঙ্গে মিলিত হতেও পারবে ঘরের বাইরে।
যে কোনো অনুষ্ঠানে 50 জন উপস্থিত হতে পারলেও মৃত্যু বা বিয়ে বাড়িতে 6 জনের সীমাবদ্ধ থাকতে হবে। সরকারি এই ঘোষণায় অনেকটা স্বস্তি এসেছে জনমনে। যদিও আয়ারল্যান্ডের সরকার অনেক বাধা নির্দেশ তুলে দিচ্ছে, কিন্তু যেহেতু আমরা এখনো ভ্যাকসিন নিতে পারিনি এবং নতুন এক ভাইরাসের আগমন আবার হয়েছে, সবাই আবার করোনাতে আক্রান্ত হচ্ছে, সেই জন্য আমরা সবাই এখনো ভয়ে আছি এবং সতর্কতার সাথে বাহিরে যাচ্ছি এবং চলাফেরা করছি। আগামী মাস থেকে আয়ারল্যান্ডে লকডাউনের যে ঘোষণা আসছে এতে আমরা সবাই মহা খুশি। আর আয়ারল্যান্ডে এখন করোনা পরিস্থিতি আগে থেকে অনেক ভালো। তবে করোনার ভ্যাকসিন এখনো যারা নিতে পারেনি লকডাউন শিথিলের মধ্যে তাদের থাকতে হবে বাড়তি সতর্কতায়, এমনটাও মনে করছেন অনেকে। এদিকে আগামী সপ্তাহ থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগের সংখ্যা আরও বাড়াচ্ছে দেশটির সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। স্পেনের মাদ্রিদে আঞ্চলিক সরকার নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘদিন মাদ্রিদে বসবাস করায় এখন বহু বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্ট পেয়ে সেখানকার নাগরিক হওয়ায় বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন, তাই তারা ভোট নিয়ে হয়েছেন সক্রিয়। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবিতে রিপোর্ট। আগামী 4 মে স্পেনে অনুষ্ঠিত হবে আঞ্চলিক সরকার নির্বাচন। সেখানে 6টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। করোনা মহামারীর বিরূপ প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় প্রার্থীরা স্বল্প পরিসরে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে দল আমাদের অভিবাসীদের সুযোগ সুবিধা প্রদান করবেন অবশ্যই আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। যারা স্পেনের নাগরিকত্ব পেয়েছেন, আপনার সেই নির্বাচনে যে প্রার্থী আপনার কথা বলে, আপনার সুযোগ সুবিধার কথা বলে, তাকে নির্বাচিত করার জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে বাম রাজনৈতিক ঘরানার বাংলাদেশিদের পছন্দের প্রার্থী মাদ্রিদের মনিকা গার্সিয়া গঞ্জালেস বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে বেশ কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করেছেন। আমরা আশা করি তিনি নির্বাচিত হলে প্রবাসীদের যে বৈধতা দেওয়া এবং তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেগুলো পূরণে কাজ করবে। সাধারণ প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন বামপন্থী প্রার্থীরা যদি এবারও নির্বাচিত হয় তাহলে হয়তো প্রবাসীদের অনেক দাবি দেওয়া পূরণ করতে আরো নমনীয় হবে তারা। সময় সংবাদ, স্পেন। ভালোবাসার সংজ্ঞা হয় না, ভালোবাসা বাঁধনে আটকায়। ভালোবাসা অনুভূতি জাগায়, ভালোবাসার অনুভূতি চেনে না কোনো জাতপাত, চেনে না ক্ষমতা। তারই প্রমাণ রাখলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। হঠাৎ হাঁটতে হাঁটতে স্ত্রী জিলকে দিলেন ঘাসফুল। প্রকৃতির মতোই যে তার ভালোবাসাও পবিত্র, তাও বুঝিয়ে দিলেন তিনি। মুগ্ধতার সেই মুহূর্তের কথা যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন লস্করুল মামুন। বাইডেন ৭৮ আর জিল ৬৯, একই ছাদের নিচে প্রায় ৪৪ বছর বসবাস। ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনে বিন্দুমাত্র ছেদ পড়েনি এ দম্পতির। ক্ষমতা আর প্রাচুর্যের বাইরেও যে ভালোবাসা থাকে ছোট্ট একটা উপহারে তা বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ধনী আর ক্ষমতাধর প্রেসিডেন্ট তার স্ত্রীকে উপহার দিচ্ছেন। নিঃসন্দেহে তা হবে অনেক দামি, এমনটাই ভাবা স্বাভাবিক। তবে ভালোবাসা বোঝাতে প্রেমিক বাইডেন সবাইকে অবাক করে তার প্রিয়তমা জিলকে উপহার দিলেন মাটি থেকে কুড়ানো একটি ছোট্ট ঘাস ফুল। বৃহস্পতিবার আটলান্টা একটি সমাবেশে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউস প্রাঙ্গণ পেরিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠতে কিছুটা হাঁটছিলেন তারা। আচমকা থামলেন প্রেসিডেন্ট বাইডেন, দাঁড়িয়ে পড়েন জিলো। মাটি থেকে ছোট্ট একটা ঘাস ফুল তুলে হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীকে উপহার দিলেন বাইডেন, আর খুশি মনেই তা গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর স্বামীর দেওয়া উপহার সযত্নে সঙ্গে নিয়ে উঠে বসেন হেলিকপ্টারে। মুহূর্তেই এ নিয়ে হইচই পড়ে যায় বিশ্ব মিডিয়ায়। এর আগেও বিভিন্ন সময়ে একে অপরের প্রতি ভালোবাসার নমুনা দেখিয়েছেন বাইডেন দম্পতি। ২০০৯ সালের বিশ্ব ভালোবাসা দিবসে বাইডেনের অফিসের পুরো জানালা জুড়ে জো লাভস জিল লিখে দিয়েছিল জিল বাইডেন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে একা কাটিয়েছেন জো বাইডেন। ১৯৭৫ সালে এক অনুষ্ঠানে জিলের সঙ্গে পরিচয় হয় তার। মন দেয়া নেওয়া হয় মূলত সেদিনই। এর ২ বছর পরেই বিয়ে করেন তারা। সবাইকে তাক লাগিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ভালোবাসার যে অনন্য নিদর্শন রেখে গেলেন তা
চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের মনে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর নিচে নীল জলরাশি। এর ওপর 516 মিটার দীর্ঘ আর 175 মিটার উঁচু ঝুলন্ত সেতুতে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কতটা রোমাঞ্চকর হতে পারে। হ্যাঁ, আসলেই সম্প্রতি বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতুর উদ্বোধন করেছে পর্তুগাল। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বলা হয়ে থাকে পর্তুগালের উত্তরাঞ্চলের আভেরোকে। মূল শহরকে পর্তুগালের ভেনিস বলা হলেও শহরের বাইরের সৌন্দর্য আরো মনোমুগ্ধকর। এরোকা শহরের পাইবা নদীর উপর ঝুলন্ত সেতু থেকে চারপাশের দৃশ্য এনে দেবে স্বর্গীয় অনুভূতি। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু উন্মুক্ত করেছে পর্তুগাল। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে 516 এরোকা সেতুটি বৃহস্পতিবার স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয়। এটি বিশ্বের যে কোনো সেতু থেকে আলাদা। যাদের দুর্বল চিত্ত তাদের বলবো আপনারা নিচে তাকাবেন না, একবার ঘুরে যান, আপনার ভ্রমণের অভিজ্ঞতাই পাল্টে যাবে। যথেষ্ট নিরাপত্তাও রয়েছে। এই সেতুতে যখন আপনি উঠবেন তখন আপনার মনে হবে যে আপনি উড়োজাহাজে আছেন। শুনতে অবাক করা হলেও অনুভূতি তেমনই। সেতুটিতে একসাথে সর্বোচ্চ 100 জন উঠতে পারবেন বলে জানান এরোকার মেয়র মার্গারিতা বেলেম। আগে থেকে অনলাইনেও ভ্রমণের সময় নিতে পারবেন পর্যটকরা। এছাড়া আজ থেকে পর্যটকদের জন্য খুলছে পর্তুগালের দরজা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, আভেইরো, পর্তুগাল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কোভিডকালেও সুযোগ সন্ধানী দেশের কিছু বেসরকারি হাসপাতাল আকাশ ছোঁয়া আইসিইউ শয্যার বিল, দালালের খপ্পরে পড়ে নিঃস্ব অনেকে। ফোন দেওয়ার পরে বললো 15-16 হাজার টাকা হবে না, আসার পরে তো শুনি 40। 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। করোনার থাবায় মৃত্যুপুরী নয়াদিল্লি, প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু। চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ইউরোপ জুড়ে শঙ্কা। দিনে টার্গেট, রাতে চুরি। বারান্দায় গ্রিল কেটে বাসায় ঢুকে মুহূর্তেই লুটে নেয় মালামাল। রাজধানীতে পুলিশের অভিযানে মূল হোতাসহ গ্রেফতার 5। পদ্মা সেতুতে সমান্তরালে চলছে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। আগামী বছরের মার্চেই চালুর আশা। এবং আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। করোনার কারণে দেশে থাকছে না বিশেষ আয়োজন। অধিকার আদায়ের দাবিতে জার্মানিতে পদযাত্রা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।